আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন রেডিও রেইনবো বাংলাদেশ। আজ আমরা হাজির হয়েছি একটি জীবনমুখী সাক্ষাৎকার অনুষ্ঠান নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি রূপা, আর আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদেরই এক বন্ধু এবং আজকের অতিথি জন। জন আমাদের তার জীবন নিয়ে অনেক বাস্তব অভিজ্ঞতার কথা বলবেন। তো আসুন আমরা তার সঙ্গে কথা বলি এবং অভিজ্ঞতা শেয়ার করি। জন, হাউ আর ইউ? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো আজ আমরা যেটা আলোচনা করতে আসছি, তোমার বাস্তবমুখী কিছু জীবন নিয়ে। তো চলো আমরা সামনের দিকে আগাই। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে আচ্ছা আমি আমার জীবন নিয়ে কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আচ্ছা। তো তো জন, আমরা হ্যাঁ, প্রশ্নটা শুরু করি। হ্যাঁ। আমার প্রথম প্রশ্ন আছে তোমার কাছে। আমি শুনলাম নাকি তুমি গে। আসলে কি গে জিনিসটা কি? তুমি কি হিজড়া বা এরকম কিছু? আপনি ঠিকই শুনেছেন, আমি গিয়ে আর তবে আপনি যেটি ভাবছেন যে আমি হিজড়া, আমি আসলে হিজড়া নই। আসলে গে বা সমকামী, গে আচ্ছা। বাংলাটা হচ্ছে সমকামী। হ্যাঁ। তো সমকামী আহ, ভাবতে অনেকে হয়তো খারাপ কিছু ভাবতে পারেন, কিন্তু হ্যাঁ। সমকামিতার মানে হচ্ছে যে কোনো ব্যক্তি তার আচ্ছা। সমলিঙ্গের প্রতি যখন আকৃষ্ট হয়, সেটা হ্যাঁ হ্যাঁ। মানসিক এবং যৌনভাবে, আচ্ছা। শারীরিক এবং মানসিক উভয়ভাবে যখন সে হ্যাঁ হ্যাঁ। আকৃষ্ট হয় তার হ্যাঁ। সমলিঙ্গের মানুষের প্রতি, তখন তাকে সমকামী বলে। আর সমকামী পুরুষদেরকে গে বলা আচ্ছা হয়। জন, আমি আর তোমাকে এর ভিতরে একটু কথা জিজ্ঞাসা করি। এই সমকামী শব্দটা তুমি একটু আরো খোলা ভাষায় বলো, যেটা আচ্ছা, অন্যান্য আচ্ছা, আমাদের বন্ধুরা যারা আছে আচ্ছা। যাদের বুঝতে হ্যাঁ, সুবিধা আমি হবে। সেটাই বলছিলাম। তো সমকামী পুরুষ যারা, আচ্ছা। তাদেরকে গে বলা হয়। আর যারা সমকামী নারী তাদেরকে লেসবিয়ান বলা হয়। আচ্ছা। তো আমি নিজেকে একজন পুরুষ হিসেবে মনে করি। আচ্ছা। আর হিজড়া বিষয়টা সম্পূর্ণ আলাদা, কারণ আচ্ছা। তারা একটা সম্পূর্ণ আলাদা লিঙ্গ। তো আচ্ছা। আমি নিজের লিঙ্গ হিসেবে যেটি মনে করে যে আমি একজন পুরুষ, কিন্তু আমি আমার যৌন প্রকৃতি বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন, সেটি আমি মনে করি যে আমি হোমোসেক্সুয়াল বা গে, বা বাংলায় যেটাকে বলা হয় সমকামী। তো আচ্ছা। সম্পূর্ণ বিষয়টি হচ্ছে আলাদা। তো আমি আসলে হিজড়া না, আমি একজন পুরুষ। পুরুষ। ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে 2 নম্বর প্রশ্নে আসি। হুম, হুম। তো আমাদের বন্ধুরা মনে হয় আমাদের কথাগুলো শুনছেন এবং কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ এটা প্রত্যেক মানুষের জীবনই খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা এবং এটা একটা বাস্তবমুখী জীবন কথা। তো আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জন, তুমি যে গে সেটা তুমি কিভাবে বুঝতে পারলে এবং কবে? আমি যে গে, এই জিনিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছিল। তবে আমি যখন আমি কনফার্ম হলাম যে আমি গে, নিশ্চিতভাবে জানলাম সেটা হচ্ছে 2004 সালে, যখন আমি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাশ করি। তারপরে আমি এই বিষয়টি পুরোপুরি বুঝতে পারি। এর আগে আমার ভিতরে ছিল অ্যাট্রাকশন বা আকর্ষণ, কিন্তু ওইভাবে আমি বুঝতে পারিনি। কিন্তু যখন আমি এইচএসসি পরীক্ষা দিলাম, আমি নিজেকে বুঝতে পারলাম যে আসলে আমি এরকম। আচ্ছা, জন, তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। যে প্রত্যেকটা জিনিস তৈরির পেছনেও কিন্তু কারো ভূমিকা থাকে। তো সেক্ষেত্রে কি তুমি মনে করো যে না, তুমি নিজেই কি নিজের ভূমিকাটা পালন করছো, নাকি অন্য কারো দেখায় তুমি এরকম ভাবে নিজেকে তৈরি করছো? এরকম কি কোনো ঘটনা আছে তোমার জীবনে? না, আসলে যেটা আমরা মনে করি, অনেকেই বাংলাদেশে বা বাইরেও অনেকে মনে করে যে একজন গে মানুষ আর একজন গে মানুষের সঙ্গে মিশলে তো যে কেউ হয়তো গে হয়ে যেতে পারে। আসলে ধারণাটা ভুল। হ্যাঁ, কেউ আসলে কারোর সঙ্গে মিশে গে হয় না। হ্যাঁ। আচ্ছা। তো সাধারণত আমরা যেটা দেখি যে অনেক সময় বাবা মারা চিন্তা করে যে আমার ছেলেটা যদি একটা ড্রাগ অ্যাডিক্ট কোনো ছেলের সঙ্গে যদি মিশে, হুম তাহলে হুম। সেও হয়তো ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাবে। আচ্ছা। তো ধারণাটা আসলে খারাপ না, বা এটা অযৌক্তিক না, কারণ সঙ্গদোষে অনেক কিছু হয়ে থাকে। হুম হুম। কিন্তু এই যে সমকামিতার বিষয়, এটা আসলে সঙ্গদোষের কোনো বিষয় না, এটা আচ্ছা। সম্পূর্ণ আলাদা। এটা আলাদা। যেটা আছে সেটা পুরোপুরি জৈবিক কিছু বিষয়ের কারণে হ্যাঁ। মানুষ এভাবে হয়। সৃষ্টিকর্তাই মানুষকে এভাবে তৈরি করে, কিছু কিছু মানুষকে। তো এইটা আমার সঙ্গে মিশলে আপনি গে হয়ে যাবেন না, বা অন্য কেউ আচ্ছা। গে হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ। বা আরেকজন হিজড়ার সঙ্গে মিশলে আমি হিজড়া হয়ে যাব, এই ধারণাটাও আসলে ভুল।
তো আমি যেটা ছিলাম আমি তো সেটাই আছি, আচ্ছা। আমি এভাবেই তৈরি হয়েছি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমাকে বুঝতে সময় লেগেছিল এবং আমি নিজেকে সেটা আবিষ্কার করি সময়ের সাথে সাথে। আমি যখন ছোট ছিলাম হ্যাঁ, হ্যাঁ। তখনও আমি নিজের ভিতরে এই জিনিসগুলো ফিল করতাম, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তখন বুঝতে পারতাম না, কারণ আমি যৌনতা কি জিনিস বা ভালোবাসা কি জিনিস এই জিনিসগুলো বুঝতে পারতাম না। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। যখন আমি ধীরে ধীরে বড় হলাম হ্যাঁ, হ্যাঁ। তখন আমি দেখলাম যে না, এটা আমার ভিতরে কাজ করছে এবং এক পর্যায়ে আমার মনে হতো, যখন বয়ঃসন্ধিকালে তখন আমি মনে করতাম যে আমি মনে হয় একমাত্র এরকম মানুষ, পৃথিবীতে কেউ এরকম নেই, এবং আমি ভাবতাম যে হয়তো আমি মানসিক বা আমার কোনো রোগ হয়েছে বা সামথিং। তো তখন আমি খুব নিজেকে এগুলো ভেবে খুব কষ্ট পেতাম, কিন্তু ধীরে ধীরে যখন আমি বুঝতে শিখলাম তখন আমি নিজের সম্পর্কে নিশ্চিত হলাম। আচ্ছা। তো আমাদের বন্ধুরা নিশ্চয়ই শুনছেন, প্রত্যেকটা ঘটনা এবং প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এবং আমি কিন্তু অনেক বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারছি। তো আপনারাও মনে হয় আমার সঙ্গে অ্যাপ্রিশিয়েট করবেন যে আপনারা অনেক কিছু জানতে পারছেন। তো আমি তোমার কাছে আমার পরবর্তী প্রশ্নে আসি। জি জি, বলেন। আহ তুমি গে হিসাবে নিজেকে কেমন মনে করো? তুমি কি তোমার যৌন প্রকৃতি বা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের নিয়ে কি সুখী? আমি হ্যাঁ, প্রথম প্রশ্নটার উত্তর দিই। সেটা হচ্ছে আচ্ছা। যে আমি গে হিসেবে নিজেকে কেমন মনে করি? আমি গে হিসেবে নিজেকে মনে করি যে আমি একজন পুরুষ, এবং আমি এই বিষয়টা আম উম নিয়ে আমি খুবই সুখী, নিজেকে গর্বিত মনে করি। আচ্ছা। এবং এটা নিয়ে আমার কোনো হেজিটেশন এর কোনো কারণ নেই, বা এটা নিয়ে কোনো কনফিউশন এর কোনো কারণ নেই। আচ্ছা। আর আমি আমার যৌন প্রকৃতি বা সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে সুখী এবং অনেক গর্বিত। কিন্তু আমি বাংলাদেশের সমাজ ব্যবস্থায় হ্যাঁ, হ্যাঁ। যেহেতু এই বিষয়টাকে ভালোভাবে নেওয়া হয় না, হ্যাঁ। তো এই সমস্ত কারণে তো আমি অনেক সময় অনেক ফ্রাস্ট্রেশন বা অনেক ধরনের বিষণ্ণতায় আমি ভুগে থাকি, হ্যাঁ। যেটা আমার মানসিকভাবে অনেক চাপের সৃষ্টি করে এবং মাঝে মাঝে আমার খুবই যন্ত্রণাদায়ক মনে হয় এবং মনে করি যে আমি যদি আত্মহত্যা করতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা। তো জন, এইভাবে পর্যায়ক্রমে দেখাচ্ছে যে আমরা অনেক সমস্যা, অনেক কিছুর সলিউশন পাচ্ছি। তো তোমাকে ধন্যবাদ। আমি আমার পরবর্তী প্রশ্নে আসি। পারিবারিক জীবনে তুমি কি কি সমস্যার সম্মুখীন হও, এবং একজন গে হিসাবে বাবা মা, ভাই বোন, প্রতিবেশী, সহপাঠী এবং সমাজের কাছ থেকে কেমন আচরণ পাও? আচ্ছা, এখানে প্রশ্নটা অনেক বড়। হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা তো অনেক বড়। প্রশ্নটার উত্তরটাও নিশ্চয়ই বড় হবে। তা প্রথম আমি প্রশ্নটাকে দুই ভাগে নিচ্ছি। প্রথম আচ্ছা। প্রশ্নটা বলা হয়েছে যে কি আচ্ছা। পারিবারিক জীবনে আমি কি কি সমস্যার সম্মুখীন হই, হ্যাঁ, এই হ্যাঁ। তো? পারিবারিক জীবনে যেহেতু আমি আগেই বললাম যে আমি অনেক ধরনের মানসিক চাপের সম্মুখীন হই, তো পারিবারিক জীবনে বেশি সম্মুখীন হই, কারণ মানুষের মানে আশ্রয়স্থলই হচ্ছে তার পরিবার। মানুষ বাইরে যা কিছুই করুক না কেন, একমাত্র আশ্রয়স্থল কিন্তু তার পরিবার, এবং পরিবারের ভালোবাসায় এবং তাদের ছায়ায় কিন্তু মানুষ বড় হয় এবং বেড়ে ওঠে, এবং পরিবারেই কিন্তু মানুষ বাস করে, ভাই বোন আচ্ছা। মা বাবা সবার হ্যাঁ, সঙ্গে। হ্যাঁ। তো যেটা হয় যে পরিবারে আমার পরিবার বেসিক্যালি একটা কনজারভেটিভ মুসলিম ফ্যামিলি। হ্যাঁ। তো যার কারণে তারা আমার এই সেক্সুয়ালিটির বিষয়টাকে খুব ভালোভাবে নেয় না, এবং তারা মনে করে যে আমি যেটা করছি খুব পাপের কাজ করছি, এবং যার ফলে পরিবারে বিভিন্ন অশুভ অনেক শক্তি নেমে আসছে এবং পরিবারে একটা খারাপ প্রভাব পড়ছে আমাদের জীবনে, এবং দেখা যাচ্ছে অভিশাপ নেমে আসছে আমার জীবনে। হ্যাঁ। হ্যাঁ। এই সমস্ত তারা চিন্তা করে তারা আমার সঙ্গে অনেক সময় খারাপ আচরণ করে। তারা বৈষম্য করে আমার অন্য ভাই বোনদের সঙ্গে, আমার বাবা মা, এবং তারা মনে করে যে আমার প্রতি তাদের কোনো ট্রাস্ট নেই বা বিশ্বাস নেই, বা কনফিডেন্স নেই, যে তারা ভাবে যে আমি হয়তো অনেক কাজ আছে, সেই কাজগুলি আমি হয়তো করতে পারবো না, এরকম মনে করে। আর যেটা হয় যে তারা সবসময় অন্য আমার যে ভাই বোন আছে তাদেরকে বেশি বেশি প্রায়োরিটি দেয়, আচ্ছা। আমাকে বৈষম্য করে। হ্যাঁ, হ্যাঁ। তো এই বিষয়গুলি যখন আমি পরিবার বা আমার কাছ থেকে পাই হ্যাঁ, হ্যাঁ। তখন আমার খুবই খারাপ লাগে খারাপ এবং লাগে। আমি মনে আসলে এটা করি, খারাপ লাগারই একটা বিষয়। হ্যাঁ, আমি খুবই দুঃখ পাই হ্যাঁ। আসলে। আর প্রতিবেশী সহপাঠী দের বিষয়টা এরকম যে প্রতিবেশীরা, আমি শহরাঞ্চলে বাস করি। তো শহরাঞ্চলে খুব বেশি মানুষ তাদের অন্যদের প্রাইভেসি নিয়ে অতটা মাথা ঘামায় না। হ্যাঁ। তারপরেও দুই একজন যারা ঘামায়, বিশেষ করে
কিছু মহিলা থাকে যারা মনে করে যে তারা চিন্তা করে যে এই ছেলেটা কেন এখনো বিয়ে করছে না মানে বা সবার কি, থেকে একটু হ্যাঁ, ভিন্ন। কেন একটু ভিন্ন বা হ্যাঁ, কি হ্যাঁ। এরকম কানাঘুষা করে। আচ্ছা। এটা একটা বিষয়। আবার কিছু ইয়াং ছেলেপেলে আছে যারা হয়তো একটু বখাটে, তারা অনেক ধরনের ব্যাড কমেন্ট করে বা বলে, অনেক সময় বলে যে হাফ লেডিস বা সামথিং এরকম কিছু। আচ্ছা, আচ্ছা। তো এই এই জাতীয় কথাবার্তা প্রতিবেশীরা অনেক সময় বলে। এগুলি আসলে যখন শুনি হুম, হুম। তখন আসলে খুবই খারাপ লাগে। আর সহপাঠীদের বিষয়টা হচ্ছে যে সহপাঠীদের সঙ্গে আমার ক্লাসে যখন থাকি তখন আমার অভিনয় করে চলতে হয়, এবং তখন আসলে আমি নিজেকে ওইভাবে প্রকাশ করতে পারি না। অনেক সময় তারা বলে যে কি আবার তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, তখন তারা তাদের গার্লফ্রেন্ডের গল্প করে, তো আমাকেও মিথ্যা অনেক সময় গল্প বলতে হয় এবং নিজেকে তাদের কাছ থেকে আড়াল রাখতে হয়, অভিনয় করতে হয়। এই বিষয়গুলি আচ্ছা। যখন তারা, আমি যদি মনে করি যে আমি যদি সত্যি কথা বলি, হ্যাঁ, হ্যাঁ। তখন তারা আমার কাছ থেকে দূরে সরে যাবে এবং আমার উম, সঙ্গে তারা আর বন্ধুত্ব রাখবে না। তো এই বিষয়গুলি সহপাঠীদের সঙ্গে হয়ে থাকে। আর সমাজের কাছ থেকে যে যে ধরনের ব্যবহার আমি পাই সেটা হলো যে সমাজ আমাদের যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ এবং কনজারভেটিভ সমাজ, আমাদের সমাজে ভালোবাসার স্বাধীনতা নেই। একজন সমকামী কেন, একটা ছেলে বা একটা মেয়ের যে ভালোবাসা সেটাকেও ভালোভাবে দেখা হয় না। আমাদের সমাজে অ্যারেঞ্জ ম্যারেজটা এখনো ওইভাবে মানে খুবই শক্তিশালীভাবে আছে, এবং আমাদের সমকামিতাকে খুব খারাপভাবে নেওয়া হয়। আমাদেরকে মনে হয় করা হয় যে সমাজের কীট, এরকম মনে করে আমরা অপরাধী, বা আমাদের বিশেষ করে মনে করে যে হয়তো আমি একজন ভাইরাস, আমি হয়তো সমাজে খারাপ কিছু ছড়াই বেড়াচ্ছি বা খারাপ কিছু এখানে শিক্ষা দিচ্ছি। তো এইটা সমাজ আমাদেরকে মনে করে, যার ফলে তারা আমাদেরকে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার বা ভালোবাসা পাওয়ার অধিকার বা অন্যান্য যে মৌলিক অধিকারগুলো সেগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করে। আচ্ছা। তো আমরা পরবর্তী প্রশ্নে আসি। বাংলাদেশের আইনে গে হওয়া কি বৈধ? এই আইনে জটিলতা কিভাবে প্রভাব ফেলছে তোমার দৈনন্দিন জীবনে? আচ্ছা, প্রশ্নটা এরকম যে বাংলাদেশের আইনে গিয়ে হওয়া বৈধ কিনা। বাংলাদেশের আইনে গিয়ে হওয়া বৈধ নয়, এবং বাংলাদেশ পেনাল কোড 377 সেকশন 377 বা আচ্ছা। বাংলাদেশ আমি আহ, 377 হ্যাঁ, ধারা। 377 ধারা, আচ্ছা। যেটা যেখানে বলা হয়েছে মূলত এই আইনটা তৈরি করেছিলেন ব্রিটিশ তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক রানী ভিক্টোরিয়া 1860 সালে খুব সম্ভবত, আমি যতদূর মনে পড়ে, তখন তিনি এই আইনটি তৈরি করেছিলেন, এবং আইনটি তৈরি করা হয়েছিল যে কনজারভেটিভ খ্রিস্টিয়ান ভ্যালু, হ্যাঁ, যেটা ওল্ড টেস্টামেন্টের উপরে বেস করে এই এই আইনটা তৈরি করা হয়েছিল। এক্সকিউজ মি। তো এই আইন অনুযায়ী আম, নারী এবং পুরুষের যে যোনিপথের যে সঙ্গম, এটার আচ্ছা। বাইরে যদি অন্য কোনো প্রকার যৌন সঙ্গম করা হয় আচ্ছা। সেটাকে আইনত দণ্ডনীয় বলা হয়। সেটা আহ, সমকামিতাও এর ভিতরে পড়ে, বা একজন দেখা অর্থাৎ যাচ্ছে যে এটা এক সমকামী। কথায় বলতে গেলে যে সমাজ বিরোধী, যেটা সমাজ মেনে নিবে না। না, আসলে ঠিক সেটা না, মানে সমাজে যেটা প্রচলিত, অর্থাৎ একজন নারী পুরুষের যে সেক্সটা এবং যোনি এবং লিঙ্গর যে লিঙ্গর, হ্যাঁ, যে যে যৌন পরিবর্তন, সম্ভোগ, হ্যাঁ, হ্যাঁ। এইটার বাইরে যা আছে সেটাকেই এই আইন অনুযায়ী বলা হচ্ছে যে 10 বছরের জেল শাস্তি হিসেবে সে পাবে, এবং অর্থদণ্ড এর সঙ্গে থাকতে পারে। তো এর ভিতরে সমকামিতাও একটা, এবং আরো আদার্স অনেক বিষয় আছে। তো সমকামিতা সেই অর্থে এই আইন অনুযায়ী হচ্ছে অবৈধ। আচ্ছা। আর এই আইনি জটিলতা কিভাবে আমার জীবনে প্রভাব ফেলছে, এই আইনি জটিলতার কারণে আমি রাষ্ট্রের কাছে একজন অপরাধী হিসেবে পরিগণিত হচ্ছি, এবং যার ফলে আমি আমার মত প্রকাশ বা নিজের আত্মপরিচয় প্রকাশ করতে পারছি না একজন নাগরিক হিসেবে, এবং রাষ্ট্রের কাছে আমি একজন অপরাধী হিসেবে থাকছি। আর অনেক সময় দেখা যাচ্ছে যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের অনেকে হয়তো আমাদের অনেক সময় ব্ল্যাকমেল করে, যে অনেক সময় ধর্ষণও করা হয়।
যে তারা আমার সঙ্গে যদি তুমি সেক্স না করো তাহলে তোমাকে এই আইনে তোমাকে জেলে ভরে দিব বা কি, এরকম অনেক ধরনের ভয় হুমকি দেখানো হয়। তো এগুলি আসলে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে অনেক মানে বাধার সম্মুখীন হয়ে বাধার দাঁড়ায়। সম্মুখীন হয়ে দাঁড়ায় এবং জটিল পরিস্থিতি সৃষ্টি করে। আচ্ছা এবং আমাদেরকে মানে সবসময় ভয়ের মধ্যে থাকতে হয় যে এই কখন অ্যারেস্ট করে বা ইত্যাদি, এই ধরনের বিভিন্ন সমস্যার ভিতরে আমরা থাকি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তাহলে আমি পরবর্তী প্রশ্নে আসি। তো হুম। পর্যায়ক্রমে দেখাচ্ছে আমাদের অনেক সমস্যাগুলো আমরা সেগুলো জানতে পারছি। আচ্ছা, যেমন আমি তোমার পরবর্তী প্রশ্নে আসি। বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার এ বিষয়ে কি কি পদক্ষেপ নিচ্ছেন? বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার এই বিষয়ে আমার জানা মতে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না। খুব সম্ভবত দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়তো এটার পক্ষে নেই এই কারণে, বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, আমি জানি না সঠিক কী কারণে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার এই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ আপাতত নিচ্ছেন না। নিচ্ছেন না। আচ্ছা, তাহলে আমি পরবর্তী প্রশ্নে আসি। ধর্ম এই বিষয়ে কি বলে এবং এটা তোমার জীবনে কেমন প্রভাব ফেলছে? ধর্ম বেশিরভাগ বৃহৎ ধর্ম যেগুলো, যেমন ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু আচ্ছা, ধর্ম, হ্যাঁ, বৌদ্ধ ধর্ম, এই ধর্মগুলা বেশিরভাগ ধর্মগুলা, যে ধর্মগুরু যারা আছে তারা এটার বিপক্ষে কথা বলছেন। আহ, কিন্তু ধর্ম যে গ্রন্থগুলো আছে সেখানে হয়তো স্পষ্টভাবে এগুলি সম্পর্কে বলা নেই, কিন্তু যখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে তখন এগুলো বিপক্ষে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যার ফলে একজন সমকামী মানুষকে বা বিষম যারা একটু ভিন্ন, অর্থাৎ যৌন সংখ্যালঘু, এই জাতীয় লোকদেরকে আসলে পাপী বলে গণ্য করা হচ্ছে। এবং যার ফলে অনেক লোক ঘৃণা করছে, হ্যাঁ, এবং অনেকে মনে করছে যে এদেরকে হত্যা করা বৈধ। হ্যাঁ, এই কারণে কিন্তু অনেক সময় হত্যাও করা হচ্ছে। আপনারা হ্যাঁ, জানবেন যে কিছুদিন আগে বাংলাদেশের 2 জন এলজিবিটি অধিকার কর্মীকে হত্যা করা হয়েছে, এবং যেটা দায় স্বীকার করেছে আইএস নামক একটি জঙ্গি গোষ্ঠী। হুম, এবং ভারতীয় উপমহাদেশে যে আল কায়েদার যে শাখা, তারাও এই বিষয়ে তাদের দায় স্বীকার করেছে। তো এই ঘটনাগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে ধর্মীয় অপব্যাখ্যার কারণে মানুষকে এই ঘৃণা উদ্রেক করা হচ্ছে, হ্যাঁ, যার হ্যাঁ, ফলে এই বিভিন্ন বিভিন্ন সমস্যা সমস্যার তৈরি সৃষ্টি হচ্ছে। হচ্ছে। কিন্তু আচ্ছা, আমার প্রশ্ন যে সেটা হচ্ছে যে যদি আমি একজন সমকামী হই, আর আমি যদি বিশ্বাস করি যে একজন সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, তো আমার প্রশ্ন হচ্ছে যে সৃষ্টিকর্তা যদি আমাকে এভাবেই সৃষ্টি করে থাকেন, তাহলে কেন আমাকে আমার এই যৌন পরিচয় বা আমার এই বিষয়টিকে কেন পাপ হিসেবে পরিগণিত করা হচ্ছে? আচ্ছা, সৃষ্টিকর্তা কি তাহলে জানতেন না যে হ্যাঁ, আমার এই বিষয়টি পাপ? তাহলে পাপ কেন আমাকে তাহলে এইভাবে সৃষ্টি করলেন? সৃষ্টি করলেন। আর আচ্ছা, যদি আমাকে এইভাবে সৃষ্টি করেই হ্যাঁ, থাকেন, হ্যাঁ, তাহলে আমি সৃষ্টিকর্তার একজন সৃষ্টি বস্তু হিসেবে কেন আমি ভালোবাসার অধিকার থেকে বঞ্চিত হব? বঞ্চিত হব। আচ্ছা, তাহলে এটা আমার সবার কাছেই, আমাদের যারা স্টুডিওর পেছনে যারা দর্শকরা শুনছেন, তো প্রত্যেকের কাছে আমি প্রশ্নটা রেখে দিলাম। আপনারা প্রত্যেকেই এটা শোনার পরে নিজেদের মতামত আমাদের কাছে পেশ করবেন এবং প্রত্যেকটা বিষয়ে কমেন্টস করবেন আমাদের এইখানে। তো আমি পরবর্তী প্রশ্নে আসি। তুমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এবং সর্বোপরি একজন মানুষ হিসাবে কি কি অধিকার পেতে চাও? আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বাংলাদেশকে আমার মাতৃভূমি হিসেবে অনেক ভালোবাসি, এবং আমিও চাই বাংলাদেশের অন্যান্য নাগরিক যারা, যে তারা যে সুযোগ সুবিধা এবং অধিকারগুলো পাচ্ছে, মৌলিক অধিকার এবং যে মৌলিক চাহিদাগুলি তারা রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছে, আমিও সেগুলি সমানভাবেই পেতে চাই। কারণ আমিও বাংলাদেশের একজন বৈধ নাগরিক, তাহলে কেন আমি সেই অধিকার থেকে বঞ্চিত হব? তারা যেরকম তাদের ভালোবাসার অধিকার পাচ্ছে, তারা যেরকম তাদের ভোটাধিকার পাচ্ছে, তারা যেরকম তাদের আত্মপরিচয় প্রকাশের সুযোগ পাচ্ছে, সর্বোপরি সব ধরনের সুযোগ তারা পাচ্ছে, তো আমিও সেই সুযোগগুলি পেতে চাই। এবং যেগুলি আমাদেরকে অবৈধ বলা হচ্ছে, তো আমিও চাই যে বাংলাদেশ সরকার যেন এই বিষয়গুলি অতি সত্বর এই বিষয়গুলিতে দৃষ্টিপাত করেন, এবং এইগুলি যে বৈষম্যমূলক যে আইনগুলি আছে সেগুলি যেন পরিবর্তন করে আমাদেরকে যেন মৌলিক অধিকারগুলো
আমাদেরকে যেন নিশ্চিত করেন। আচ্ছা। আর মানুষ হিসেবে আমি চাই ভালোবাসার অধিকার। আমি বেঁচে থাকতে চাই, বেঁচে থাকার অধিকার চাই এবং ভালোবাসার অধিকার চাই। আর ভালোবাসার অধিকার চাওয়াটা কোনো অন্যায় নয়। আচ্ছা, ঠিক আছে। তো আমার সর্বোপরি আমি তোমার কাছে একটা শেষ প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে অবশ্যই অনেক কিছু বলার আছে, কিন্তু আসলে আমাদের সময় খুব অল্প। আর ধৈর্য ধরে এতক্ষণ আমার কথাগুলি শুনলেন, এর জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ দিই। আমি বিশেষ করে বাবা মাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি যেরকম আমার বাবা মা থেকে ভালোবাসা বঞ্চিত হয়েছি, আমি চাই না যেন আপনাদের সন্তানও যেন ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আমি চাই যে আপনারা আপনাদের সন্তানকে বুঝুন এবং তাদের কথা বোঝার চেষ্টা করুন। তারা কি বলতে চায় সেটা ধৈর্য ধরে শুনুন এবং তাদেরকে গ্রহণ করে নিন। তারা যে যে যেরকমই হোক না কেন, তাদেরকে গ্রহণ করে নিন এবং তাদেরকে ভালোবাসুন। কারণ আপনাদের ভালোবাসা থেকে যদি তারা বঞ্চিত হয়, তাহলে একদিন তারা হারিয়ে যাবে এবং কোনো বাবা মাই নিশ্চয়ই চায় না যে তাদের সন্তান হারিয়ে যাক। তো আমি চাই যে আপনারা তাদেরকে গ্রহণ করুন এবং তাদেরকে ভালোবাসুন। আর যারা আপামর যে জনতা, বাংলাদেশে যারা শুনছেন বা পৃথিবীর অন্য অন্য প্রান্ত থেকে যারা এই অনুষ্ঠান শুনছেন, সকলকে একটি উদ্দেশ্য করে বলতে চাই যে আসুন আমরা সকলে মিলেমিশে আমরা সুন্দর একটা পৃথিবী উপহার দিই। আমরা ঘৃণা নয়, আমরা ভালোবাসা দিয়ে আচ্ছা। আমরা একটা নতুন পৃথিবী যেন আমরা সৃষ্টি করতে পারি এবং প্রত্যেকে যেন শ্রদ্ধা করি, ভালোবাসি। যারা সমকামী এবং যৌন সংখ্যালঘু যেসব বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে নিজেদেরকে ভালোবাসুন, নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়ান, নিজেদের যোগ্যতা তৈরি করুন, পড়াশোনা করুন, ক্যারিয়ার গড়ে তুলুন, একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন এবং নিজেকে যোগ্য করে তুলুন। যদি আপনি এই জিনিসগুলো করতে পারেন, আপনি যদি স্বাবলম্বী হন, তাহলেই আপনি স্বাধীনতা লাভ করতে পারবেন এবং ভালোবাসা পাওয়ার অধিকার অর্জন করতে পারবেন এবং মানুষ হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে বেঁচে থাকার সব ধরনের অধিকার আপনি পেতে পারবেন। এই হচ্ছে আমার বক্তব্য। তো এই কারণে আমরা যারা যৌন সংখ্যালঘু গোষ্ঠী আছি, তাদের প্রত্যেকের উচিত হবে যে একতাবদ্ধভাবে নিজেদেরকে গড়ে তোলা। আচ্ছা। ধন্যবাদ। হ্যাঁ, তো তোমাকে অনেক ধন্যবাদ জন, আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদের এত সময় দেওয়ার জন্য। তো আমাদের স্টুডিওর বাইরে যারা আছেন দর্শক বন্ধুরা, প্রত্যেককে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনছেন এবং এই মূল্যবান কথাগুলো কিন্তু কেউ মূল্যহীন মনে করবেন না, কারণ প্রত্যেকটা কথাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকের জীবনেই হয়তোবা এরকম কিছু দুর্ঘটনা ঘটতে পারে, সেটা হয়তোবা আপনার আমার প্রত্যেকের পরিবারের ভিতরেই থাকতে পারে। তো সেটাকে আমরা দূরে সরিয়ে না দিয়ে সেটাকে আরো কাছে টেনে নিই এবং আমি বলবো স্পেশালি যারা পরিবারের সদস্যরা আছেন, বিশেষ করে গার্জিয়ান যারা আছেন, বাবা মা, তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানকে বুঝতে শিখুন। কারণ আপনারা যদি তাদের শেল্টার না দেন, তাহলে হয়তোবা তারা ঝরা ফুলের মতো ঝরে পড়বে এবং ওই ঝরা ফুলটা কিন্তু কখনোই একটা সুন্দর পরিবেশ, একটি সুন্দর বাগান তৈরি করতে পারবে না। তো আপনাদের আশা, ভালোবাসা এবং আপনাদের তাদের যে ইন্সপায়ার যে একটা বিষয় থাকে, এই বিষয়গুলো যদি আপনারা তাদের থেকে লুফে নেন এবং তাদের মনের মতো করে বুঝতে শেখেন, তাহলে হয়তোবা আশা রাখি একটি ফুলও ঝরে যাবে না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যে পরিবার হোক, সমাজ হোক, আপনাদের আত্মীয় স্বজন যারাই হোক না কেন, আপনার সন্তান যেমনই হোক, সে কিন্তু আপনারই। তো আপনারই মূল দায়িত্ব আপনার সেই সন্তানটিকে সঠিক পথে পরিচালনা করা এবং তার মনটাকে বুঝে নেওয়া এবং তাকে ভালোবাসা প্রদান করা। তো আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছি, অনেক কিছু জানতে পারছি। তো আশা রাখি আমাদের প্রোগ্রামটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই একটু ভেবে দেখবেন। আমার লাস্ট কথা যে আপনারা একটু ভেবে দেখুন যে আসলে পরিস্থিতিটা কেমন হতে পারে। তো আমাদের যে বন্ধু আসছে জন, তাকে অনেক অনেক ধন্যবাদ এবং তার বিষয়টাই হয়তোবা আমাদের বাস্তব জীবনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো আমাদের প্রোগ্রামটা আজকের জন্য আমরা শেষ করছি। সবাইকে শুভ সন্ধ্যা।